Bismillahirrahmanirrahim. Dear students, you know we are passing through a critical situation as Corona pandemic is running through the whole world, but we hope you are all fine and quite safe. This is Muhammad Jahidul Islam welcoming you to the online class hosted by Goribachar Secondary School. Today, I would like to discuss you on the topic voice change. It is the third part of this topic. In the previous two parts, we discussed some basic rules and the basic rules of voice change. Now, today we are going to deliver the third part of this topic. I hope you will concentrate fully on the class. Okay, we are going to the main topic. Voice change part 3. আগের দুইটা পার্টে আমরা ভয়েস চেঞ্জের যে সাধারণ নিয়ম সেক্ষেত্রে আমরা 5টি ধাপের কথা বলেছিলাম। সেই 5টি ধাপ তোমরা অবশ্যই বাসায় আয়ত্ত করতে পেরেছো বা করেছো। এখন যেই নিয়মগুলা সামনে আমরা আজকে দেব, এই নিয়মগুলা করতে গেলে তোমাদেরকে অবশ্যই ওই যে মূল পরিবর্তনের 5টা ধাপ এটা মনে রাখতে হবে। সেই 5টি ধাপের উপর ডিপেন্ড করে ভয়েসগুলো সবসময় চেঞ্জ হয়ে থাকে। আর যে নিয়মগুলো এখন দেব, যেখানে যেখানে পরিবর্তন করতে হবে না আমরা সেটা তোমাদেরকে বলে দেব। আজকে আমরা যে প্রথম নিয়মটা শিখবো সেটা হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে তোমরা কিভাবে প্যাসিভ ভয়েস করবা। ডাবল অবজেক্ট বলতে আমরা সেন্টেন্সের দুইটা অবজেক্টকে বুঝি। দুইটা অবজেক্ট থাকলে একটি অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক হয় আর একটি বস্তুবাচক হয়। তোমরা যদি অর্থগতভাবে না জানো তাহলে তোমরা বুঝতে পারবে না কোনটা ব্যক্তিবাচক কোনটা বস্তুবাচক। যদি যারা অর্থ বুঝতে সমস্যা যাদের, তারা মনে রাখবা দুইটা অবজেক্টের যেটা প্রথম ওই অবজেক্টটাকে সাবজেক্ট করবা, আর যে দ্বিতীয় অবজেক্টটা থাকবে এই অবজেক্টটা আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ভয়েস চেঞ্জ করতে গেলে ওই পাস্ট পার্টিসিপলের পরে বসিয়ে দিতে হবে। আমরা দেখি প্রথমেই ডাবল অবজেক্ট যুক্ত। ডাবল অবজেক্ট যুক্ত। ডাবল অবজেক্ট যুক্ত একটাকে আমরা বেসিক করব। আমি একটা एग्जांपल দিচ্ছি, দেখো তোমরা। He teaches us English. অর্থাৎ তিনি আমাদের ইংরেজি পড়ান বা ইংরেজি শেখান। তোমরা খেয়াল করো, এখানে আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটি আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে সেন্টেন্সের মূল ভার্ব কোনটি এবং সেই মূল ভার্বের টেন্স কোন টেন্সে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূল ভার্ব টিচ এবং এটা প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর আমরা অবজেক্ট চেনার উপায় আগের ক্লাসে বলেছিলাম, সেখানে বলা হয়েছে যে মূল ভার্বের পরেই অবজেক্ট থাকবে। আমরা দেখতে পাচ্ছি মূল ভার্বের পরে একটা অবজেক্ট আছে, এই একটা অবজেক্ট আছে। আমরা আরো বলেছিলাম অবজেক্ট চেনার উপায়ে যে যদি মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট পাওয়া যায়। আমরা এটা বাংলা খেয়াল করি, তিনি আমাদের ইংরেজি পড়ান। যদি বলি কি পড়ান তাহলে আসবে কি ইংলিশ, তাহলে এটা একটা অবজেক্ট। কাকে পড়ান আমাদেরকে, আজ, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে আমাদের এখানে ডাবল অবজেক্ট হয়ে গেল। ডাবল অবজেক্ট হলে এই অবজেক্টটা হচ্ছে ব্যক্তিবাচক আমাদেরকে, আর এই ইংলিশ এটা হচ্ছে বস্তুবাচক। তাহলে আমরা বলছি নিয়মে ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে গেলে ব্যক্তিবাচক অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা আজ এর
সাবজেক্ট কি উই, আমরা লিখবো উই। এরপরে যেটা করতে হবে দ্বিতীয় স্টেপ, তোমরা অবশ্যই মনে রেখেছো দ্বিতীয় স্টেপে আমাদের টেন্স অনুসারে এবং এই সাবজেক্ট অনুসারে একটি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে am, is, are। এখানে সাবজেক্ট উই, তাহলে উই এর পরে আমরা, তোমরা am is are এর ব্যবহার যারা জানো, আমরা বলেছি আগেই উই এর পরে এখানে আর বসবে। এরপরে দ্বিতীয় স্টেপ টিচ এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম taught, T-A-U-G-H-T, taught। এখন যে অবজেক্টটা বাকি ছিল, ওই বাকি অবজেক্টটা আমরা এই ভার্ব থ্রি অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসাই দেব। taught ইংলিশ। এরপরে চতুর্থ স্টেপ একটা প্রিপজিশন বাই। এরপরে পঞ্চম স্টেপে গিয়ে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, আমরা আগে বলেছি যে পাঁচটি স্টেপ, সেই পাঁচটি স্টেপ এখানে অক্ষুণ্ণ আছে। প্রথমেই অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এরপরে টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব দিতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এরপরে প্রিপজিশন যেটা দিতে হবে, এরপরে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। শুধু একটা জিনিস বাড়তি, যে এই ইংলিশ অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটি, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসাতে হবে। তোমাদের মনে রাখতে হবে, লিখে নিতে পারো কিসের দ্রষ্টব্য, যে এক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং দ্বিতীয় অবজেক্টটি ভার্ব থ্রি এর পরে বসবে। আশা করছি তোমরা এই নিয়মটি সুন্দরভাবেই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী নিয়মে প্রবেশ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি রিফ্লেক্সিভ অবজেক্ট যুক্ত। তোমরা রিফ্লেক্সিভ অবজেক্ট সম্পর্কে তোমাদের আইডিয়া অনেকে নাও থাকতে পারে, আমি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা পার্টস অফ স্পিচের মধ্যে প্রোনাউন সম্পর্কে পড়েছো। এই প্রোনাউনে একটা নাম আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যে প্রোনাউন সেলফ বা সেলফ যুক্ত হয়ে সেই সাবজেক্টকে নির্দেশ করে। সেলফ বা সেলফ যুক্ত যে সমস্ত ওয়ার্ড সাবজেক্টকে নির্দেশ করে, সেটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা যখন অবজেক্ট হিসেবে থাকবে, তখন তুমি কিভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করবা, এখানে সেই অনুযায়ী কিছু কথা বলা হবে। আমরা লিখে দিয়েছি, দেখো এক্ষেত্রে সাবজেক্ট ও অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, এছাড়া সাধারণ নিয়ম অনুযায়ী পরিবর্তিত হবে। সাধারণ নিয়মের কথা বারবার আসতেছে, তোমরা আবারও ক্লিয়ার হয়ে নাও। সাধারণ নিয়ম বলতে আমরা ভয়েস চেঞ্জের যে পাঁচটি ধাপের কথা পূর্ববর্তী ক্লাসে বলেছি, সেই পাঁচটি ধাপের কথা বলা হচ্ছে এখানে। সাধারণ নিয়ম সবসময় সাধারণ নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়। তো আমরা এখানে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে আমরা সাধারণ নিয়মে যে কাজটা করতাম, যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আবার একেবারে লাস্ট স্টেপে গিয়ে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে এরকম কিছু করা লাগবে না, শুধুমাত্র বাকি স্টেপগুলো কাজ করবা। যেমন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব দিবা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিবা, প্রিপজিশন বাই দিবা, কিন্তু সাবজেক্টকে অবজেক্ট করবা না, আর অবজেক্টকেও সাবজেক্ট করতে হবে না। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে এবং এই রিফ্লেক্সিভ অবজেক্টটি অবজেক্টের জায়গায় থাকবে। শুধুমাত্র মাঝখানে যে তিনটি স্টেপের কাজ আমরা করে থাকি, সেই তিনটি স্টেপের কাজ আমরা করব। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝে ফেলবা। যেমন he destroys himself. He destroys himself. সে নিজেকেই নিজে ধ্বংস করে। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা মূল ভার্ব destroys, আর এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট।
তো আমরা আগেই বলেছি এখানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, যে যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে আমরা হি করব। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে একটা অক্সিলারি ভার্ব আনবো, এরপরে আমাদেরকে ইজ আনতে হবে। ইজ, এরপরে ফুল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম destroyed, destroyer past participle from destroyed, এরপরে চতুর্থ স্টেপ প্রিপজিশন বাই, এরপরে এই অবজেক্টের জায়গায় থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। তো তোমরা খেয়াল করো, এই যে দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ আর চতুর্থ স্টেপ, এই তিনটা কিন্তু সাধারণ নিয়ম অনুযায়ী পরিবর্তিত হয়েছে। আর অবজেক্টকে যে সাবজেক্ট করতে হয় আমাদের এখানে সেটা করতে হবে না, এবং সাবজেক্টকে যে অবজেক্ট করতে হয় সেটাও করতে হবে না। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান সেম থাকবে, যেরকম ছিল ওরকমই থাকবে। আমাদের শুধুমাত্র টেন্স অনুসারে বি ভার্ব দিতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে, প্রিপজিশন বাই দিতে হবে, আর সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। এই হচ্ছে রিফ্লেক্সি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার নিয়ম। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম দেখব। কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো দুটি ক্লজ থাকে, অর্থাৎ দুটি বাক্যের অংশ থাকে। এই উভয় অংশেই প্যাসিভ ভয়েস করতে হবে। উভয় অংশেই নিয়ম অনুযায়ী তোমরা যে নিয়মটা জানো সেই নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েস করবে। আর মাঝখানে যে কনজাংশনটা থাকবে, অর্থাৎ যেটা দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে, ওইটা ওরকমই থাকবে। আর এটার প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে উভয় অংশে তোমাকে প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা এখানে লিখে দেব যে কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত, কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত। এক্ষেত্রে উভয় অংশেই প্যাসিভ ভয়েস করতে হবে। এক্ষেত্রে উভয় অংশেই প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখব। People say that Messi will win the World Cup. সবাই খেয়াল করো একটু, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। এই যে দ্যাট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এই দ্যাট দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করা হয়েছে। এরকম সেন্টেন্সে আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য, যে সমস্ত সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকে, সেই জাতীয় সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। আমরা দেখতে পাচ্ছি দ্যাট এর পূর্বে একটা ক্লজ আছে পিপল সে, আর পরে একটা ক্লজ আছে মেসি উইল উইন দা ওয়ার্ল্ড কাপ। তোমাকে এই উভয় অংশে প্যাসিভ ভয়েস করতে হবে। উভয় অংশে প্যাসিভ ভয়েস করতে গেলে তোমাকে সেই সাধারণ নিয়ম অনুযায়ী প্যাসিভ ভয়েস করতে হবে। আর এই দ্যাট এই মাঝখানে আছে, এটা এখানেই থাকবে। তো আমরা প্রথম অংশ আগে করব। এখানে আছে পিপল সে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, কিন্তু এখানে অবজেক্ট নেই। এরকম অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো অবজেক্ট না থাকে, আমরা সেখানে ইট কে অবজেক্ট ধরে করতে পারি। যদি আমরা ইট কে অবজেক্ট দিই, সেটাকে সাবজেক্ট করব প্রথমেই, ইটের সাবজেক্ট ইট। এরপরে এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এজন্য একটা অক্সিলারি ভার্ব এর পরে ইজ দিতে হবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সে এর পাস্ট পার্টিসিপল ফর্ম said, it is said। এরপরে চতুর্থ স্টেপে একটা প্রিপজিশন বাই দিলাম। এরপরে সাবজেক্ট অবজেক্ট করব, পিপল এর অবজেক্ট পিপল। উভয় অংশে প্যাসিভ ভয়েস করতে হলে আমরা প্রথম অংশটাকে প্যাসিভ ভয়েস করে ফেলছি। দেখো, it is said by people। এরপরে যে মাঝখানে কনজাংশন আছে, এটা এখানেই থাকবে দ্যাট। এরপরে আবার আমরা দ্বিতীয় অংশে প্যাসিভ ভয়েস করব। দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছি কি, মেসি উইল উইন দা ওয়ার্ল্ড কাপ। এখানে খেয়াল করো তোমরা, এই যে উইল মডালস যুক্ত আছে। আমরা আগের
পার্ট 2 তে ভয়েস চেঞ্জের পার্ট 2 তে আমরা শিখেছিলাম মডাল যুক্ত অ্যাক্টিভিটি কিভাবে প্যাসিভ করতে হয়। এক্ষেত্রে আমাদের কোনো অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হবে না, আমরা এই মডালসের সাথে বি যুক্ত করব। তো আমরা আগে দেখে নিই এখানে মূল ভার্ব কোনটি। মূল ভার্ব হচ্ছে উইন, জয়লাভ করা। তো যেহেতু এটি মূল ভার্ব, তাহলে আমরা এর পরের অংশটিকে অবজেক্ট ধরে করতে পারবো, কারণ মূল ভার্বের পরে অবজেক্ট থাকে। দা ওয়ার্ল্ড কাপ, তাহলে এটাকে আমরা সাবজেক্ট করব, দা ওয়ার্ল্ড, সরি এটা হবে এখানে দা ওয়ার্ল্ড কাপ। এখন আমাকে এখানে কি অক্সিলারি ভার্ব আনতে হবে? হবে না, কারণ এখানে মোডালস ভার্ব আছে, মোডালস ভার্বের সাথে আমরা বি যুক্ত করব। দা ওয়ার্ল্ড কাপ উইল বি। এরপরে তৃতীয় স্টেপ করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। উইন এর পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা জানো, ওন, ডব্লিউ ও এন, ওন। এরপরে একটা প্রিপজিশন দিতে হবে। প্রিপজিশন আমরা জানি বাই বসাতে হয়, বাই। এরপরে সাবজেক্ট কি অবজেক্ট করব। সাবজেক্ট এখানে মেসি, এটা তোমরা এখানে বসাই দিবা। তাহলে এই আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি এই দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন, এর আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ আছে। আমরা এখানে বলছি উভয় অংশে প্যাসিভ ভয়েস করতে হবে। তোমরা প্যাসিভ ভয়েস করার নিয়ম অনুযায়ী উভয় অংশে প্যাসিভ ভয়েস করে দিবা। পিপল সে, এই অংশটার প্যাসিভ ভয়েস হচ্ছে ইট ইজ সেড বাই পিপল। এখানে অবজেক্ট ছিল না, আমরা ইট অবজেক্ট ধরে করেছি। আর দ্বিতীয় অংশে মেসি উইল উইন দা ওয়ার্ল্ড কাপ, এটা এই যে কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশন আছে, এই কনজাংশনের পরের অংশটা আমরা বসাই দিব। এই দা ওয়ার্ল্ড কাপকে প্রথমে সাবজেক্ট করেছি, দা ওয়ার্ল্ড কাপ। এরপরে মডাল যুক্ত ভার্বের সাথে বি যুক্ত করেছি, উইল বি। এরপরে তৃতীয় স্টেপে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়েছে। চতুর্থ স্টেপে প্রিপজিশন বাই। এরপরে পঞ্চম স্টেপে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়েছে। তাহলে এটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের জন্য এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মাঝে মাঝে বিভিন্ন বোর্ডে কোশ্চেন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে নিয়মগুলো আলোচনা করলাম এবং পার্ট 1 এবং পার্ট 2 তে ভয়েস চেঞ্জের পার্ট 1 এবং পার্ট 2 যে ক্লাসটা ছিল, মোট এই 3টা ক্লাস নেওয়া হলো। এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবার যতগুলো নিয়ম আছে, ইম্পর্টেন্ট নিয়মগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এই 3টা ক্লাস থেকে সবগুলো নিয়ম বাসায় নোটবুকে তুলে নিয়ে একত্র করে তোমরা সুন্দরভাবে এগুলো এক্সারসাইজ করবে। তাহলে তোমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সহজেই করতে পারবা। আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস সম্বন্ধে তোমাদের সামনে কথা বলবো। তো আশা করছি ভয়েস চেঞ্জ নিয়ে তোমাদের জড়তা এখন কেটে যাবে। আর যদি বাকি 2টা ক্লাস আমরা নিতে পারি, তাহলে তোমাদের ভয়েস চেঞ্জের সম্পূর্ণ টপিকটা কভার হয়ে যাবে। তোমরা বাসায় এগুলো নিয়মিত চর্চা করবে এবং এই রুলস এর মধ্য থেকে যে সমস্ত বোর্ড কোশ্চেন এসেছে আগের পরীক্ষাগুলোতে, সেগুলো তোমরা দেখে দেখে বাসায় করবে নিয়ম অনুযায়ী, তাহলে তোমাদের জড়তা আরো কেটে যাবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং বাসায় রেগুলার এই রুলস গুলো অনুযায়ী প্র্যাকটিস চালিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।